আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলাউদ্দিন, আপনি আমাদের জানাবেন সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন বক্তারা? এই মুহূর্তে আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং সকাল থেকেই কিন্তু আমি এখানে অবস্থান করছি এবং এখানে অবস্থান করে যেমনটি দেখতে পাই যে বাংলাদেশ ইসলামী আন্দোলন তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তাদের আজকের এই মহাসমাবেশের আয়োজন করেছেন এবং তাদের আজকের এই মহাসমাবেশের আয়োজনের মূল তিনটি উদ্দেশ্য। প্রথমটি হচ্ছে রাষ্ট্র সংস্কার, সেই সঙ্গে বিগত সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সেই অন্যায় অবিচারের সুষ্ঠু বিচার তদন্ত চাচ্ছেন তারা এবং সেই সঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচনেরও কিন্তু তারা দাবি করছেন। তারা আজকে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে সমবেত হচ্ছেন এবং আসতে শুরু করছেন দলের নেতা কর্মীরা এবং সেই সঙ্গে আমরা জানি যে এই যে আজকের এই মহাসমাবেশ, এই মহাসমাবেশের নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি কিন্তু এখানে আসবেন এবং দুপুর 2টা নাগাদ কিন্তু তাদের আজকের এই আয়োজনের মূল পর্ব শুরু হতে যাচ্ছে এবং সেই সঙ্গে এখানকার স্বেচ্ছাসেবক দল এবং যারা সমর্থক রয়েছেন আমি তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে তারা আজকের এই মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে সমবেত হওয়ার মাধ্যমে তারা তাদের যে তিনটি দাবি সেই দাবিগুলো তারা পূরণ করতে চাচ্ছেন এবং সেই সঙ্গে সরকারকে তারা আলটিমেটামও দিচ্ছেন যে অবিলম্বে যেন এই দাবিগুলো পূরণ করা হয়ে থাকে এবং সেই সঙ্গে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেন সংসদে রাজনৈতিক দলগুলো আসন গ্রহণ করতে পারে, সেজন্য কিন্তু তারা পিআর পদ্ধতিতে তাদের আজকের আয়োজনের তাদের আজকে সমাবেশের আয়োজন করেছেন। আমি যদি এখানকে একটু একজন ব্যক্তি আছেন এখানে, সমর্থক আছেন, আমি তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আপনি আমাকে বলবেন যে আজকের এই সমাবেশে আপনাদের আয়োজনের মূল উদ্দেশ্য কি, ব্যাপারে একটু। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 28শে জুন আজকে যে মহাসমাবেশ, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চরমোনাই পীর সাহেব হুজুর আমাদেরকে এখানে একত্রিত হওয়ার আয়োজন করেছেন। আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এখানে একত্রিত হয়েছি। এই লক্ষ লক্ষ জনতা দেখতেছেন, এই লক্ষ লক্ষ জনতা শুধু একটা কথাই জানা যেতে চায় যে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআন ও হাদিসের আইন এদেশের সংসদে উঠবে এবং উলামায়ে কেরাম কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী এই দেশকে পরিচালনা করবে। এই জন্যই আজকে এই সমাবেশে লক্ষ লক্ষ জনতা চরমোনাই পীর সাহেব হুজুরের ডাকে সমবেত হয়েছে। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, চরমোনাই পীর সাহেব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমি যদি দেখছি যে এখানে কিন্তু আরো স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে নিয়মিত পরিবেশ যেন ঠিক থাকে সেজন্য কিন্তু তারা কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য কিন্তু তারা মূলত আজকের আয়োজনে বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য তদারকি করছেন। একজন স্বেচ্ছাসেবক কর্মী আছেন, আমি তার সাথে জানতে চাইবো যে কিভাবে আপনারা এই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ইসলামী আন্দোলনের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে বাংলাদেশের কোরআনী আইন প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের আমিরের নির্দেশে এবং যতদিন আমাকে হায়াত রাখে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু এই সমাবেশের মাধ্যমে তাদের 3 দফা দাবি সহ তারা সুষ্ঠুভাবে যেন এই সমাবেশ তারা শেষ করতে পারে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সাথে পাশাপাশি কিন্তু এখানকার স্বেচ্ছাসেবক যে কর্মীগুলো আছেন তারাও কিন্তু এখানকার শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছেন এবং কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্য কিন্তু কাজ করছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্বেচ্ছাসেবক কর্মীরা এখানে যে সমর্থকরা আছেন তাদের মধ্যে পানি বিতরণ করছিলেন এবং খাবারের ব্যবস্থা করছিলেন। তো এই ছিল আজকে আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মহাসমাবেশের সর্বশেষ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ইসলামী আন্দোলনের বাংলাদেশের সমাবেশের সর্বশেষ খবর। মুন্সিগঞ্জের হাসারায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 4 জন, আহত হয়েছেন অন্তত 16 জন। এ নিয়ে আরো জানাতে হাসারা থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনি আমাদের জানাবেন কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং সেই সাথে নিহতদের পরিচয় জানা গেছে কিনা?
জি স্নেহা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাসারায় কিন্তু গতকাল রাতে কিন্তু আসলে বাস এবং ট্রাকের সংঘর্ষে কিন্তু 4 জন নিহত হয়েছে। এখানে কিন্তু 2 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কিন্তু আসলে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা এখানে নিশ্চিত হয়েছি। তার আগে এখানে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে কিন্তু আসলে বেপরোয়া গতির কারণে কিন্তু এই সড়কে আসলে মাঝে মাঝে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে বলে আমরা এখানে জেনেছি। এখানে কিন্তু আসলে যশোর থেকে একটি বাসে, যাত্রীবাহী বাসে করে কিন্তু আসলে তারা ঢাকার সরোয়ার্দীতে ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে কিন্তু তারা যোগ দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু আসলে যশোর থেকে রওনা হয়েছিলেন। তো প্রতিমধ্যে শ্রীনগরের হাসারা এলাকায় কিন্তু বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি ট্রাকের উপর ধাক্কা দেয়। সেখানে কিন্তু আসলে এই ঘটনা ঘটে বলে আমরা এখানে জেনেছি। তো আমি এখন এইখানকার হাইওয়ে পুলিশের ওসি, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন আসলে কি ঘটেছিল, এই সড়কে কেন এত দুর্ঘটনা ঘটে? ধন্যবাদ। আসলে গতকালকে রাতে 3টার সময় ঘটনাটা ঘটে। ওরা আজকে সরোয়ার্দী উদ্যানের একটা জনসভা ছিল, সেই জনসভার জন্য ওরা গাড়িটা রিজার্ভ করার পরে ড্রাইভার ওই ঘটনা ভাঙ্গা থেকে শুরু করে ড্রাইভারকে বারবার সতর্ক করতেছেন। যাত্রী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি যে আপনি তো বেপরোয়া গাড়ি চালিয়েন না। ওনাদের যে বহরের গাড়ি, উনি গাড়িটা পিছনে গাড়ি ছিল, সে আরও 3-4টা গাড়িকে এই গাড়িটা ওভারটেক করে এখানে এসে এখানে আরেকটা পরপর 3টা গাড়ি ছিল সামনে, 2টা গাড়ি ওভারটেক করে চলে যায়, কিন্তু যেতে পারে না যেয়ে চলন্ত অবস্থায় এই যে ছোট মিনি ট্রাক যে ট্রাকের সঙ্গে লাগিয়ে দিয়ে তার বাম পাশে ক্ষতিগ্রস্ত করে এবং বাসে যে যাত্রী বাম পাশে ছিল তারা আহত হয়। ঘটনাস্থলে 2 জন মারা যায়। আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি। ওইখানে আরও 2 জন মারা যায় এবং বাসে হেল্পার সহ মোট 4 জন মারা যায়। চালক কি আটক আছে কিনা? না, চালককে আমরা গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমাদের সিনিয়র স্যারদের সঙ্গে বিষয়ে কথা বলেছি। আমরা অলরেডি এটা তৎপরতা বাড়িয়েছি তাকে গ্রেপ্তার করার জন্য। আমরা লাশগুলো হ্যান্ডওভার করছি, মামলা রুজু প্রক্রিয়াধীন। আর মূলত এখানে অ্যাক্সিডেন্ট হলো এই যে রাত্রের বেলা এবং দিনের বেলা। আমরা যখন পুলিশ দাঁড়িয়ে থাকি তখন আমাদের দেখলে গাড়িটা স্লো যায়, যে আমরা আমাদের এলাকা পার হয়ে গেলো বা আমাকে দেখে পার হয়ে গেলো তখন আবার সে আগের মতো যায়। এখানে আমাদের যে স্পিড লিমিট ক্যামেরা আছে এটাকে অটোমেটিক মেশিনে যেটা মামলা দেওয়ার প্রচলন, এটা আমাদের চালু করতে হবে। এটা চালু করলে ড্রাইভারদের ভিতরে সচেতনতা আসবে, ভীতি কাজ করবে, তখন আসলে এই দুর্ঘটনাগুলো অনেকাংশে কমানো সম্ভব। ধন্যবাদ আপনাকে। স্নেহা, আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানে কিন্তু তারা বলছেন যে বেপরোয়া গতির কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আমাদের এখানকার জানিয়েছেন। তো হাসারা যেই ঘটনা ঘটেছে, যশোর থেকে যারা সরোয়ার্দী উদ্যানে যাচ্ছিলেন তারা কিন্তু একজন নওডোমা ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি জালাল উদ্দিন সহ আসলে 3 জন নিহত হয়েছেন এবং এই বাসেরই কিন্তু একজন হেল্পার তিনি কিন্তু আসলে নিহত হয়েছেন। তো এছাড়া কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু প্রায় 16 জনের মতো যাত্রী কিন্তু আরো আসলে আহত হয়েছেন, তাদের কিন্তু চিকিৎসা চলছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ঢাকা মহাসড়ক থেকে সবশেষ খবর। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুমিল্লার বিভিন্ন উপজেলাগুলোতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জেলায় শুধুমাত্র দাউদকান্দি উপজেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে আক্রান্তের চেয়ে অত্যন্ত 5 গুণ বেশি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, আপনি আমাদের জানাবেন হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা? আপনি যেটা বলছিলেন কুমিল্লা আমরা দেখেছি, দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান আমাদেরকে জানিয়েছেন গতকাল একদিনে 100 জন রোগী শনাক্ত হচ্ছে ডেঙ্গু। যেখানে আমরা দেখেছি কুমিল্লা সিভিল সার্জন বা যারা স্বাস্থ্য বিভাগ যে তথ্য দিচ্ছেন সেই তথ্য সাথে আসলে কোনো তথ্য মিল পাইনি আমরা। দাউদকান্দিতে 2200-এর উপর রোগী শনাক্ত হচ্ছে ডেঙ্গু, যেখানে হসপিটালে ভর্তি রয়েছে 85 জনের উপরে এবং 6 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এই ভয়াবহ পরিস্থিতির জন্য মে থেকে জুন মাস, এই 2 মাসে আসলে 1600 উপরে আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। এবং
জানা কি কুমিল্লা জিসিবি সার্জন যে আমাদেরকে জানিয়েছেন সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, সচেতনতা একমাত্র এই ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারে এবং পরিবেশ যার যার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বলেছেন। জেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং যে ডাক্তার হাবিবুর রহমান আমাদেরকে আরো জানিয়েছেন যে কুমিল্লার যে এই ডেঙ্গু বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে এবং ঢাকা প্রতিটি এলাকা ঘোষণা করছে দাঁতকুন্দি উপজেলা এবং প্রতিটি ঘরে 2-3 জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবং আপনার একটা বিষয় জানিয়ে রাখি আক্রান্ত হয়েছে এবং সেই দিক যদি বলি আপনাকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন দ্রুত মহামারী আকার ধারণ করছে। আরেকটা বিষয় জানিয়ে কি কুমিল্লায় সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড যেখানে সিটি কর্পোরেশনে মশক নিধন না করলেও কুমিল্লা মহানগর বিএনপি এবং বিবেক যে সংগঠন রয়েছে তারা নিজ উদ্যোগে প্রতিটি এলাকায় আমরা দেখেছি ফগার মেশিন দিয়ে ডেঙ্গু নিধনের জন্য তারা ডেঙ্গু অভিযান চালাচ্ছে এবং মশক নিধন করছেন। এবং আরেকটা জানিয়ে কি কুমিল্লা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে আমরা সহকারে পুরো কুমিল্লা জেলাকে আমরা আসলে এই সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মাইকিং করা হচ্ছে এবং সকলের আঙ্গিনা পরিষ্কার সচেতনতা একমাত্র কুমিল্লাকে আসলে রক্ষা করতে পারে ডেঙ্গু থেকে। এবং সেই পরিস্থিতি বলা যায় যে কুমিল্লা দাঁতকুন্দি আছে মহামারী আকার ধারণ হচ্ছে। এবং আমি আজকে জানিয়ে রাখি যে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলকে কুমিল্লা থেকে সর্বশেষ স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার থেকে ডেঙ্গু রোগীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চাঁপাইনবাবগঞ্জে আবারও শুরু হয়েছে করোনা পরীক্ষা। স্থানীয়দের মধ্য থেকে এই নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আপনি আমাদের জানাবেন স্থানীয়দের প্রতিক্রিয়া কি, এই পরীক্ষাকে কার্যকরভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগ ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ স্নেহা আপনাকে। আমি এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। বিগত দিনকে বিবেচনা করে অর্থাৎ 21-22 সালকে বিবেচনা করে এবার কিন্তু আগেভাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে জেলা হাসপাতালে। সকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালে করোনা পরীক্ষার উদ্বোধন করেছেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাসুদ পারভেজ এবং সঙ্গে ছিলেন আরএমও ডক্টর আব্দুস সামাদ। আমরা দেখেছি কয়েকজন রোগী কিন্তু এখানে করোনা পরীক্ষা করেছেন। তারা কিন্তু বিভিন্ন ডাক্তারের পরামর্শে এখানে এসেছিলেন করোনা পরীক্ষার জন্য এবং 100 টাকা ফি দিয়ে এখানে করোনা পরীক্ষা হচ্ছে এবং 15 মিনিটের মধ্যে কিন্তু রেজাল্ট তারা দিয়ে দিচ্ছেন নেগেটিভ পজিটিভ। যে কয়জনের পরীক্ষা করা হয়েছে তারা সকলে কিন্তু নেগেটিভ এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। জি, আমরা একটু জানতে চাই আপনার কাছে এখানে করোনা পরীক্ষা করার নিয়মটা কি এবং কি কি সুযোগ সুবিধা থাকছে এবং জনগণকে আপনারা কি বলছেন? করোনা পজিটিভ নিয়ম মানে আমরা তো আগে থেকে প্রচার মোটামুটি করছি, যাদের হাঁচি কাশি জ্বর ঠান্ডা আছে তারা জেনে এদিক আমাদের হসপিটাল আছে, ডাক্তারের স্বর্ণমোড়া হবে, ডাক্তার এখানে পাঠিয়ে দেবে, তখন আমরা তাদের এখানে দেখবো, পরীক্ষা নিরীক্ষা করবো। তার যদি আমরা এখানে পাই যে পজিটিভ তখন আমরা তো ডাক্তারের কাছে রেফার করবো, না হলেও ডাক্তারের কাছে আবার রেফার করবো, উনি যে আবার ওনার কাছে চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। যে স্নেহা, আপনি শুনছিলেন যিনি করোনা পরীক্ষার দায়িত্বে আছেন তিনি বলছিলেন তারা ডাক্তারের পরামর্শে করোনা পরীক্ষা করছেন এবং যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শে তারা কিন্তু ব্যবস্থা নেবেন। আপনাকে কিন্তু আমি একটু তথ্য দিয়ে রাখি যে এবছর কিন্তু 250 শয্যা বিশিষ্ট এই জেলা হাসপাতালে 2টি ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু অক্সিজেন ব্যবস্থা করে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। সকালে আমরা জেলা সিভিল সার্জন অফিস থেকে যে তথ্যটি পেয়েছি 2021 এবং 22 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় 7,000 করোনা রোগী আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন 164 জন রোগী। ওই বছরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ একেবারে করোনার হটস্পটে পরিণত হয়েছিল এবং কিন্তু হাহাকার তৈরি হয়েছিল এবং কিন্তু পরবর্তীতে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অক্সিজেন সরবরাহ করেছিল এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে আজকে এখন পর্যন্ত কোনো করোনা রোগী পজিটিভ হয়নি, এটি হচ্ছে আশার বাণী। তো স্নেহা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা পরীক্ষা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুনছিলাম করোনার সর্বশেষ পরিস্থিতি। জামালপুরে যমুনা ও দশানী নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীপাড়ের মানুষজন। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, আপনি আমাদের জানাবেন বর্তমান পরিস্থিতি কি সেখানকার এবং সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? জি, আসলে যেটি বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি জামালপুরের দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি
মন্ডলপাড়া যে এলাকা রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু যমুনা নদীর পাড়ে রয়েছি, এবং যমুনা নদীর এই স্থানে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে আমরা দেখেছি যে এই এলাকাটি, বিশেষ করে মন্ডলপাড়া এলাকা যেটি রয়েছে সেটি কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন দেখা দিয়েছে। যদি আপনাদের একটু আমি দেখাই যে তীব্র ভাঙন কিন্তু পানি বৃদ্ধি পেলেই কিন্তু এই ভাঙন শুরু হয়, এবং এই ভাঙন কবলিত এলাকা এটি থেকে কিন্তু অনেক মানুষের বসতি বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এবং আরেকটু বিষয় বলি যে পাশেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি কাজ চলছে, এবং এই কাজটি গত 21 তারিখ থেকে কিন্তু চলছে, মাসের 21 তারিখ থেকে চলছে। প্রায় 1,20,00,000 টাকা বরাদ্দে 120 মিটারের কাজ কিন্তু এখানে চলছে। তবে এই কাজটি যে স্থানে চলছে তার উজানেই কিন্তু নদী ভাঙন চলছে প্রচুর পরিমাণে, এবং এই নদী ভাঙনের ফলে যেটি স্থানীয় যারা বলছেন যে মূলত এই যে 1,20,00,000 টাকার যে প্রকল্প রয়েছে এই প্রকল্পটি কিন্তু কোনো কাজে দিবে না যদি এই উজানের যদি এই 1 কিলো রাস্তা 1 কিলো নদীর পার যদি না ভাঙে, তাহলে কিন্তু কোনো কাজে দিবে না। আমরা একটু একজনের সাথে কথা বলবো যে আসলে এই যে নদী ভাঙন এবং এখানে একটি কাজ চলছে, আসলে এই কাজটা আপনাদের কেমন কাজে দেবে যদি এখানে বাদ না দেওয়া হয়? আসলে এই বিষয়ে আপনারা স্থানীয়ভাবে কি চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু হানিফ, এই মন্ডলপাড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই পানি উন্নয়ন বোর্ডকে। দিছে, কিন্তু যে পরিমাণ প্যাকেজ দিছে এই প্যাকেজে আসলে এই গ্রাম রক্ষা করার জন্য যথেষ্ট নয়। আমি সবিনয় অনুরোধ করব অতি দ্রুত যেন এই প্যাকেজ বরাদ্দ বাড়িয়ে প্যাকেজ যেন আরো বড় করে দেওয়া হয়, এবং পুরো মন্ডলপাড়াবাসীকে যেন রক্ষা করার জন্য, যদি রক্ষা করতে চাই তাহলে দ্রুত এই প্যাকেজ আরো বড় করতে হবে। কমপক্ষে 600 মিটার প্যাকেজ আরো বাড়ানোর দরকার, না হলে এই যে বরাদ্দ দিছে এই বরাদ্দ রক্ষা করা কোনো ক্রমে সম্ভব না। জি, এই যে আসলে শুনছিলেন ওনারা যেটি বলছিলেন যে আসলে যে প্রকল্প চলছে সেটি পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেজন্য তারা পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে। তবে আরো নতুন করে প্রকল্প না দিলে কিন্তু এই স্থানটি কিন্তু কোনোভাবেই রক্ষা পাবে না, এমনটি কিন্তু তারা বলছেন। আসলে এই ছিল যমুনা নদীর পাড় থেকে সর্বশেষ নদী ভাঙনের খবর। হৃদয়ে আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামালপুর থেকে নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যমুনা নদীতে দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 1 সপ্তাহ ধরে পানি বাড়লেও গত 2 দিনে সেই গতি আরো বেড়েছে। ফলে যমুনার চরাঞ্চলের নিম্নভূমিতে ইতিমধ্যেই পানি ঢুকতে শুরু করেছে, যার ফলে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন এমন পরিস্থিতিতে মোকাবেলায় স্থানীয় প্রশাসন বা জনগণ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? স্নেহা, আসলে যেহেতু সিরাজগঞ্জে আসলে ইতিমধ্যে যমুনা নদীতে কয়েকদিন হলোই পানি বাড়ছে, তবে গত 2 দিন একটু বেশি বেড়েছে। আজকেও কিন্তু এই যমুনা সিরাজগঞ্জ পয়েন্টের 2টি পয়েন্টে কিন্তু 10 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে, এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন তাদের সাধ্য অনুযায়ী, এবং কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যেই ভাঙনও দেখা দিয়েছে। যেমন আপনার সদরের যে পাঁচিল এলাকা আছে সেই পাঁচিল এলাকাতে কিন্তু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে, যে ভাঙনটা কিন্তু সারা বছরই থাকে। তো এই জায়গাগুলোতে কিন্তু আজকে সেই এলাকার মানুষগুলো কিন্তু তারা মানববন্ধনও করেছেন সকালে। তারা কিন্তু বলছেন যে শুধু এই বন্যার সময়ে এসে যে জিও ব্যাগ ফেলা, এই জিও ব্যাগ ফেলে কিন্তু আসলে তেমন কোনো উপকার তাদের হয় না। তারা বলছেন যে যখন শুষ্ক মৌসুম থাকে সেই শুষ্ক মৌসুমে কিন্তু যদি নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করে তাহলে কিন্তু সেটা বেশি কার্যকর হয়। পাশাপাশি কিন্তু যে ফসলি জমিগুলো এখনো আসলে যেহেতু মাত্র পানি ঢুকতে শুরু করেছে, এখন পর্যন্ত যমুনা কিন্তু বেশি ফসলি জমিতে কিন্তু এখনো কোনো ফসলি জমিতে কিন্তু আসলে এখনো প্লাবিত হয়নি। তবে যে নিম্নাঞ্চলগুলো আছে, যেমন যে এলাকাগুলো, সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ এবং গাজীপুরের মাঝামাঝি এলাকায়। এই এলাকায় দেখতে পাচ্ছেন যে আসলে যে যমুনা নদীটা সেটা কিন্তু ভরে আসলে সাইড দিয়ে কিন্তু পানিগুলো চলে আসছে। তো ইতোমধ্যে কিন্তু সেই অনুযায়ী যে ত্রাণ অধিদপ্তর আছে তারা কিন্তু বলছেন যে মানুষ যে পানিবন্দী হবে বন্যায়, কারণ যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই বন্যার পানিগুলো কিন্তু আসতে শুরু করেছে, যেহেতু উজানের পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি দুটো মিলেই কিন্তু এই বন্যার পানিটা আসছে।
ফলে এই পানিটা কিন্তু আসতে শুরু করেছে। এই পানিটাই কিন্তু পূর্ণ বন্যার পানি হিসেবে রূপ নিবে। ফলে তারা বলছেন যে পানিতে যে মানুষগুলো পানিবন্দী হবে তাদের যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই তাদের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য কিন্তু তারা সার্বিক দিকগুলো বিবেচনা করে তারা কিন্তু নানা পদক্ষেপ নিচ্ছেন এমনটাই জানিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন যে এরপরেও কিন্তু যমুনায় কিছু এলাকায় ইজারাকৃত এলাকার বাইরেও কিন্তু বালু উত্তোলন হচ্ছে, যার ফলে কিন্তু কিছু এলাকায় এই নদী ভাঙনটা দেখা দিচ্ছে। এগুলো প্রতিরোধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। স্নেহা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনা নদীর পানি বৃদ্ধিতে বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নেত্রকোনার কেন্দুয়ায় আজ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মৎস্য চাষী মেলা। মেলা থাকছে মৎস্য চাষের আধুনিক কলা কৌশল, উৎপাদন বৃদ্ধির কৌশল, প্রদর্শনী এবং নানা আয়োজন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনি আমাদের জানাবেন মেলায় অংশগ্রহণকারীরা এই আয়োজনকে কিভাবে দেখছেন এবং সেই সাথে এতে তাদের জন্য কি ধরনের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন? স্নেহা, আপনি যেমনটি বলছিলেন যে আমি যদি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে যে নেত্রকোনার যে কেন্দুয়া উপজেলা রয়েছে, এই উপজেলা হচ্ছে জেলার মধ্যে একটি সবচেয়ে বড় উপজেলা এবং এই জেলায় কিন্তু এই প্রথমবারের মতো যে উপজেলার যারা ধরেন মৎস্য চাষী রয়েছে এরকম অন্তত 600 মৎস্য চাষীর অংশগ্রহণে মৎস্য চাষীদের মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখানে আসার পর জানতে পেরেছি যে সকাল 10টায় কিন্তু মৎস্য চাষীদের যে মিলন মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এই মেলা এই উপজেলার 13টি ইউনিয়নের 600-র মতো মৎস্য চাষী কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই উদ্বোধনের পর এখন কিন্তু এখানে এই উপজেলা পরিষদ উপজেলার যে পাবলিক হল অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে কিন্তু একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে মৎস্য চাষীদেরকে উদ্বুদ্ধকরণের জন্য কিন্তু তারা এই আলোচনা সভাটি করছেন। তো এখানে আমি যে বিষয়টি জানতে পারলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায়, মাছের বিভিন্ন রোগ ব্যাধি এবং মাছের যে খাদ্য, এসব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। তো আমরা একটু জানবো এখানকার একজন মৎস্য চাষীর কাছে, এই যে আজকের মূলত যে আপনাদের মিলন মেলা, এখানে কি শেখানো হচ্ছে? মাছ চাষ সম্পর্কে শিখাইতেছে, মাছ কিভাবে চাষ করলে ভালো রেজাল্ট আসবে, মাছের ভাইরাস আসলে কিভাবে সমাধান করা লাগবে, কি খাবার খাওয়ালে কি সাইজে কি খাবার খাওয়াতে হবে, এগুলা। আপনারা শুনছিলেন একজন বলছিলেন যে মাছের যে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু ধারণা দিচ্ছেন। এ পর্যায়ে আমরা আরেকজনের কাছে জানবো। আচ্ছা, এই যে আজকের এখানে মেলা এসে আপনারা কি কি শিখছেন? আমরা এই যে আধুনিক চাষে মাছ চাষ করতে অল্প খরচে বেশি উৎপাদনের সেই বিষয়টা আমরা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি এবং জানতে পারছি এই বিষয়টা। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু কয়েকজন মৎস্য চাষীর কাছ থেকে আমরা জানতে চাইছিলাম যে তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে এই যে মাছ চাষ সম্পর্কিত যে বিভিন্ন কলা কৌশল, আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের যে আপনার কৌশল, সেগুলো কিন্তু তারা জানাচ্ছেন। আমরা একটু এখানে এখন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, আলোচনায় আমরা কথা বলবো। এখানে বেশ কয়েকজন মৎস্য গবেষক আছেন এবং এখানকার যারা স্থানীয় যারা মৎস্য ব্যবসায়ী আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তো বিশেষ করে হাই ফিড নামে একটি সংগঠন আছে, এই সংগঠনটির উদ্যোগে কিন্তু এখানে এই আয়োজনটি করা হয়েছে। আমরা এখানকার যিনি এই আয়োজনটির যিনি মূল ব্যবসায়ী, ওনার কাছে একটু জানবো যে এই যে আজকের যে আয়োজন, এই আয়োজনটির মূল উদ্দেশ্য কি, যদি একটু বলতেন। আজকের আয়োজন হাইফিড বাংলাদেশ লিমিটেডের আধুনিক মৎস্য চাষ ও বিজ্ঞানসম্মত চাষ সম্পর্কে আমি চাষীদেরকে ডেকেছি, যাতে কোম্পানির প্রশিক্ষণার্থীদের যে প্রশিক্ষক আছে তার মাধ্যমে সকল চাষিরা মানে প্রশিক্ষণ লাভ করে এবং ভালো মানের চাষ করতে পারে এবং ওই চাষের দ্বারা যাতে চাষিরা লাভবান হয়। এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এই যে আজকের যে মৎস্য চাষীদের যে মিলন মেলা,
এই মিলন মেলার যে মূল উদ্দেশ্য, এখানে এই উপজেলার আসলে কিন্তু অন্তত 600 মৎস্য চাষী তারা এসে অংশগ্রহণ করেছেন এবং এখানে আজকের দিন ব্যাপী কিন্তু বিভিন্ন আয়োজন রয়েছে। আমি যেটি জানতে পেরেছি যে এখানে কি সেমিনার আছে এবং বিভিন্ন প্রদর্শনী আছে মাছ চাষ সম্পর্কে এবং কিন্তু বিভিন্ন উপহার সামগ্রী রয়েছে। বিশেষ করে এখানে যে মোটরসাইকেল, একটি র্যাফেল ড্ররও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই মেলা। এই র্যাফেল ড্রর মাধ্যমে এই মোটরসাইকেলটি কিন্তু উপহার হিসেবে রাখা হয়েছে। তো আমরা আরেকজন মৎস্য চাষীর কাছে জানবো যে এই যে আজকের যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে একটু বললে ভালো হয়। আসলে আমরা যারা মাছ চাষ করি, প্রতি বছর বিভিন্ন কোম্পানি আমাদেরকে নিয়ে এরকম একটা কনফারেন্স হয়। ওরা বিভিন্ন ধরনের এই নতুন এই বাংলাদেশে হয়তো ওরা 4 থেকে 5 বছর হয়েছে ওরা এই কোম্পানি হয়তো এই ফিট নিয়ে আসছে, হাইট ফিট। ওরা অনেক এই মাছ চাষের জন্য অনেক কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং এই মাছ চাষ যেভাবে লাভবান হওয়া যায় সেদিকে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে। আমরা আরেকজনের কাছে একটু জানবো যে এই যে আজকের যে মৎস্য চাষীদের মিলন মেলা, এই মেলাটি কতটা উপকারে আসবে আপনাদের? আমাদের যে নতুন হাইট ফিট নতুন চায়নারা নিয়ে আসছে, আমাদের ইউজ করার ফলে ভালো রেজাল্ট হচ্ছে আর কামারিকে বোঝানো হচ্ছে এই হাইট ফিট খাওয়ালে লাভবান হবে কামারিরা, উন্নত একটা ফিট। আর আমাদের মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে জানা বোঝা অনেক উন্নতি লাভ করবে। আমরা জানতে পারি না কিভাবে কি করতে হয়, কিভাবে কি খাবার খাওয়াতে হয়। এতে এই সেমিনার গুলা করাতে অনেক সাফল্য খাবারের মধ্যে উজ্জীবিত হয়। আচ্ছা, এই আপনার কাছে একটু জানবো যে এরকম আয়োজন আসলে মৎস্য চাষীদের জন্য প্রতি বছর প্রয়োজন কিনা এবং এই আয়োজনটি ধারাবাহিক অব্যাহত রাখলে কেমন হবে? ইনশাল্লাহ এটা প্রত্যেক বছরই প্রয়োজন। আমাদের যারা মৎস্য চাষী যারা আছে আমাদের এটা একটা মিলন মেলা বলতে পারেন। পাশাপাশি হলো আমাদের আলোচনা করি, সেমিনার করি, তখন হচ্ছে আমাদের নতুন করে আছে না শিক্ষার গুলা মাছ চাষের বিষয়ে অনেক কিছু শিক্ষণীয় থাকে। এটা আমরা আশা। জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নেত্রকোনায় মৎস্য চাষীর মেলার সর্বশেষ খবরাখবর। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।